আজ আমরা ক্লাস 9-এর সেপ্টেম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই অঙ্কের এই টাস্কটি স্কুল থেকে দেওয়া হবে, তোমরা অনেকে পেয়ে গেছো বা অনেকে পাওনি, তারাও পেয়ে যাবে। তো এই সেপ্টেম্বরের টাস্কটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগের যে টাস্কগুলো তোমরা করেছো সেখানে দেখবে প্রশ্নের পাশে কোনো মার্কসের উল্লেখ ছিল না। এবার কিন্তু দেখো প্রশ্নের পাশে মার্কসের উল্লেখ আছে। অর্থাৎ পরীক্ষা যদি না হয়, সেরকম পরিস্থিতি যদি না হয় পরীক্ষা নেওয়ার, তাহলে হয়তো এই মার্কস থেকেই তোমাদের ক্লাস 9-এর ফাইনাল মার্কশিটটি তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে করতে হবে এবং তোমাদের স্কুলে জমা দিতে হবে। ঠিক আছে, তো চলো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর যে অঙ্কটি আছে সেখানে লক্ষ্য করো যে শতকরা লাভ হচ্ছে 10, অর্থাৎ লাভটা হচ্ছে 10%। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি হবে? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ঠিক আছে, ক্রয় মূল্যটা আমরা 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে 10% লাভ, অর্থাৎ 100 টাকার উপরে আমাকে 10 টাকা যদি লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা জিনিসটা বিক্রি করতে হবে? 110 টাকাতে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। আমাদের বের করতে কি বলেছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। অতএব তুমি লিখবে যে নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত মানে বা তুমি এমনিও বলে দিতে পারো যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে তোমার কত? 100 যদি হয়, তখন বিক্রয় মূল্যটা হবে 110। তাহলে একটা করে শূন্য যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে পেয়ে যাব 10:11। ঠিক আছে, তার মানে তোমাদের এখানে যে উত্তরগুলো আছে সেখানে দেখবে সি এর যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। 2 নম্বর যে অঙ্কটি আছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে ত্রিভুজ এবিসি, তার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই ডি বিন্দু দিয়ে এই বিসি বাহুটার একটা সমান্তরাল সরলরেখা আঁকা হচ্ছে, তার নাম হচ্ছে ডি। তার মানে এটার সঙ্গে এটা হচ্ছে সমান্তরাল, আর ডিটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তো আমরা একটা উপাদ্য পড়েছিলাম যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এই ই বিন্দুটা হয়ে যাবে এসি বাহুর মধ্যবিন্দু। অর্থাৎ তুমি বলতে পারো যে এ ই এটা সমানই হয়ে যাবে ইসি, এ ই সমানই হয়ে যাবে ইসি। আচ্ছা, তোমাকে যে অপশানগুলো বলেছে সেখানে বলা আছে প্রত্যেকটাতে দেখবে এ ইর সঙ্গে এসির সম্পর্ক। তাহলে আমরা বলতেই পারি যে এ ই প্লাস ইসি এই দুটোতে যোগ করলে তুমি পেয়ে যাবে এসি। ঠিক আছে, তো তাহলে দেখো এইটা যদি আমি এই রেখে দিই আর এই ইসির জায়গাতে যদি আমি আবার এই বসাই, যেহেতু এই সমান ইসি সমান হয়ে যাচ্ছে তোমার এসি, তাহলে দেখো এখানে দুখানা এই যোগ করলে 2AE ইকুয়াল টু তুমি পেয়ে যাবে এসি। তাহলে বলো দেখি এই সমান কত? তাহলে এই সমান হয়ে যাচ্ছে AC/2। তাহলে দেখবে তোমাদের যে অপশানগুলো আছে সেই অপশানের বি এর অপশানটা তোমাদের রাইট হবে। দেখো আমরা 3 নম্বর অঙ্কটাতে যাব, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তাহলে এরকম একটা অর্ধবৃত্তাকার চাকতি আছে যার ব্যাসার্ধ বলেছে 10.5 সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা বলতে এইটুকু পার্ট আর এইটুকু পার্ট তোমাকে যুক্ত করতে হবে, তাহলে পরিসীমাটা পেয়ে যাবে। তো যদি ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত হয়ে যাচ্ছে বলো তো? এইটাও আর আর এইটাও আর, যদি এটা কেন্দ্র হয় তাহলে আর 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 যোগ করলে হয়ে যাবে তোমার 2R। ঠিক আছে, এরপর পড়ে থাকলো তোমার এইটা। তার মানে এটা অর্ধবৃত্তের পরিধি। যদি পূর্ণ বৃত্তের পরিধি হতো তাহলে কত হতো? তাহলে হয়ে যেত 2πr। তাহলে তাকে তোমরা কি করবে? 2 দ্বারা ভাগ করে দেবে, তাহলে তোমাদের এই পার্টটা পেয়ে যাবে। তাহলে এই পার্টটার সঙ্গে আমরা 2r যুক্ত করে দিলাম। এখন দেখো এখানে দেখো এই 2 এর সঙ্গে 2টা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে তোমার 2r প্লাস πr। আচ্ছা, এটা থেকে তুমি যদি একটা আর কমন নিয়ে নাও তাহলে কত পাবে? 2 প্লাস পাই ইন্টু আর, এত সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার পরিসীমা। এখন দেখো এই 2টা 2 থাকলেও পায়ের মানটা তুমি বসানোর দরকার নেই, কারণ পাই আকারে উত্তর আছে। আর এই আর এর মানটা তুমি যদি বসিয়ে দাও, আর এর মানটা কত? ব্যাসার্ধ তো আমরা ধরেছিলাম আর, কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে 10.5। তার মানে তোমার এই আর এর মানটা তুমি যদি বসিয়ে দাও 10.5, তাহলে তোমার উত্তর হয়ে যাচ্ছে π+2 বা 2+π একই ব্যাপার ইন্টু 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা দেখবে এটা তোমাদের যে অপশানগুলো আছে সেই অপশানের মধ্যে বি এর অপশানটা রাইট হবে।
আচ্ছা, 4 নম্বর যে অঙ্কটা আছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, একটা বর্গাকার চিত্র, তার একটি কর্ণ দেওয়া আছে 13√2 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে ধরি বাহু সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বাহু যদি x হয় তাহলে কর্ণ কত হয়? তোমরা সূত্র জানো যে √2 গুণিত বাহু, অর্থাৎ √2 গুণিত 1 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো এই কর্ণের মানটি কিন্তু দেওয়া আছে, তাই √2x সমানই হয়ে যাবে 13√2। দেখো, উভয় পক্ষে √2টা তুমি যদি কেটে দাও তাহলে x সমান পেয়ে যাবে 13, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? 13 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে তোমার ডি এর অপশানটা দেখো এখানে রাইট হবে। দেখো, 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেখানে কিন্তু ট্রু ফলসের কোশ্চেন, অর্থাৎ সত্য বা মিথ্যা এটা বলতে বলেছে। একদম 1 নম্বরের কোশ্চেনটাই চলে যাব আমরা, যে ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটা কিন্তু বলা আছে। তো আমরা যখন দেখবে যে দোকানে কোনো জিনিসপত্র কিনি, তার ওপরে কিন্তু একটা দাম লেখা থাকে, ঠিক আছে। তো এই যে দামটা লেখা থাকে, অনেক সময় কি হয়, সেখান থেকে ছাড় দিয়ে আমাদের একটু কমে জিনিসটাকে দেয় দোকানিরা, ঠিক আছে। তো যেটা দামটা লেখা থাকে সেই দামটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। তো লক্ষ্য করো যে ধার্য মূল্যটা তোমার যদি ধরো 100 টাকা হয়, আর তোমাকে যদি বলা হয় যে তুমি জিনিসটা নিলে 10%, অর্থাৎ 10% তুমি ছাড় পাবে, তাহলে দেখো, যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে জিনিসটা আমি ক টাকায় পাবো? জিনিসটা পাবো আমি কিন্তু 90 টাকায়, কারণ 10% 100 টাকার উপর 10 টাকা ছাড়া হচ্ছে। এবার ধরো ধার্য মূল্য যদি 200 টাকা হয়, তার মানে দেখো 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 200 টাকায় কত হবে? 20 টাকা ছাড়, তার মানে আমি জিনিসটা পাবো 180 টাকায়। তাই লক্ষ্য করে দেখো যে যেমন তোমার ধার্য মূল্য, তেমন কিন্তু তোমার ছাড়টা নির্ভর করছে। ধার্য মূল্যের উপর ছাড় কিন্তু নির্ভর করে বলা আছে। তার ধার্য মূল্য যেমন হবে তেমন তোমার ছাড় হবে, অর্থাৎ 100 টাকা যদি ধার্য মূল্য হয় সেখানে তুমি 10 টাকা ছাড় পাচ্ছ, আর যদি 200 টাকা ধার্য মূল্য হয় তাহলে তুমি কত ছাড় পাচ্ছ? 20 টাকা ছাড় পাচ্ছ, ঠিক আছে। আবার যদি 300 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 100 টাকায় 10, আরও 100 টাকায় 10, আরও 100 টাকায় 10, 30 টাকা ছাড় পাচ্ছ, ঠিক আছে। যদি 300 টাকা হয় তাহলে সেক্ষেত্রে তুমি 30 টাকা ছাড় পাচ্ছ, অর্থাৎ ধার্য মূল্য যেমন ছাড়টাও সেরকম, অর্থাৎ ধার্য মূল্যের উপরে ছাড়টা নির্ভর করে, তার মানে এটা হয়ে যাচ্ছে ট্রু। আচ্ছা, এরপর চলে যাব আমরা 2 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বরের কোশ্চেনে চলে যাও। পড়ো 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। আচ্ছা, দেখবে তোমরা যখন পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো, ধরো তোমার এখান থেকে একটা শ্রেণী এইটা, এখান থেকে একটা এইটা, এখান থেকে এইটা, এইটা, এরকম করে পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তোমরা প্রথমে কি করো? প্রথমে একটি তোমরা আয়ত লেখ অঙ্কন করে নাও, ঠিক আছে। তো এরকম করে ধরো আয়ত লেখাটা এরকম যদি হয়, আমি একটা নিজের মতো করে করে নিচ্ছি। আয়ত লেখাটা যদি মনে করো এইরকম হয়, আচ্ছা, এরপর তোমাকে বললো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে, তখন তোমরা কি করবে? একটা শ্রেণীর ঠিক আগে একটি তোমাকে আলাদা করে, আরও যদি মনে করো এটা 10 গ্যাপের হয় তাহলে একটা 10 গ্যাপ সামনে আর একটা 10 গ্যাপ পিছনে একটি তোমাকে শ্রেণীতে লিখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এদিকে 10 গ্যাপ, এদিকে 10 গ্যাপ। এরপর কি করা হয়? প্রত্যেকটার মধ্যবিন্দুগুলোকে যোগ করা হয়, তাহলে তুমি পেয়ে যাবে পরিসংখ্যা বহুভুজ। তাহলে এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু, এবার এগুলোকে যদি যোগ করা হয় তাহলে তুমি পেয়ে যাচ্ছ পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। এখন দেখো, এখানে প্রশ্নটা বলা আছে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য, যেমন পরিসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন করছি, তখন এই দিকে নিচ্ছি, মানে এক্স অক্ষ বরাবর নিচ্ছি আমরা শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি আমরা পরিসংখ্যা। তাহলে যদি এই আয়তক্ষেত্রটার কথা চিন্তা করো, তাহলে এই যে তোমার উচ্চতাটা, এইটা হচ্ছে পরিসংখ্যা, আবার এইটার ক্ষেত্রে তোমার এইটা হচ্ছে পরিসংখ্যা, এটার ক্ষেত্রে এইটা পরিসংখ্যা, এটার ক্ষেত্রে এইটা পরিসংখ্যা। সেই রকমভাবে তুমি যদি দেখতে যাও তখন দেখবে তোমার এই যে যেটা প্রথম শ্রেণী তোমার অঙ্কতে যেটা বলা থাকবে, তার ঠিক আগের শ্রেণীটার ক্ষেত্রে একদম মিডিল পয়েন্টটা যে নেওয়া হচ্ছে, তার মানে এখানে দেখো আমরা পরিসংখ্যা কিছু নিচ্ছি না, অর্থাৎ এখানে কত নিচ্ছি? 0 নিচ্ছি। একই রকমভাবে যখন তোমার এখানে শ্রেণীটা শেষ হয়েছে, তারপরে যে একটা শ্রেণী আমাদের বাড়তি নেওয়া হয়, সেক্ষেত্রেও দেখবে এই মধ্যবিন্দুটা যদি যোগ করে, তার মানে এখানেও দেখো কিন্তু আমরা পরিসংখ্যা নিচ্ছি না, কারণ এক্স অক্ষের উপরেই বিন্দু থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে পরিসংখ্যাটা কত হচ্ছে? এই দুটোর ক্ষেত্রেই, মানে প্রথম শ্রেণীটার ঠিক আগের শ্রেণীটা তো পরিসংখ্যা যেমন 0 হবে, আবার শেষ শ্রেণীটার ঠিক পরের শ্রেণীটাতেও কিন্তু পরিসংখ্যাটা 0 হবে, অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা কিন্তু ট্রু, ঠিক আছে। দেখো, 3 নাম্বার একটা কি সুন্দর তোমাদের ছবি দিয়ে দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা এ বি সি ডিটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর এ বি ই এফটা কিন্তু একটা রম্বস। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে দুটোরই ক্ষেত্রফল সমান হবে কিনা, ঠিক আছে। তাহলে এই যে তোমার বর্গক্ষেত্র, সে বর্গক্ষেত্রের দেখো ভূমি হচ্ছে এ বি,
আর রম্বসটারও ভূমি কিন্তু এবি। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, রম্বসেরও প্রতিটি বাহু সমান। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে তোমার রম্বসটারও প্রত্যেকটা বাহুই হয়ে যাবে 1 সেন্টিমিটার, কারণ এবিটা মিল আছে, এবিটা মিল থাকা মানে প্রত্যেকটাই একই হবে। হয়েছে? তাহলে এই যে তোমার বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হবে? তুমি লিখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু। তাহলে আমি বলতে পারি এবি গুণিত এবি, এত বর্গ একক, এত বর্গ একক। আর রম্বসের ক্ষেত্রফলটা কি হবে? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, রম্বস কিন্তু আবার এক প্রকার সামান্তরিক। তো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে রম্বসের ক্ষেত্রফলটা আমরা ভূমি গুণিত উচ্চতা করতে পারি। এখানে ভূমি হচ্ছে রম্বসটার এবি, আর উচ্চতার তোমাকে এখান থেকে টেনে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরো এফ জি, হলো। আচ্ছা, লম্ব টেনে নিলাম, তাহলে উচ্চতা হয়ে গেল। তাহলে রম্বসের ক্ষেত্রফল হয়ে যাবে তোমার কত? রম্বসটার ভূমি কিন্তু এবি আর উচ্চতা কিন্তু কত? এফ জি। তাহলে এফ গুণিত এফ জি বর্গাকার। এবার দেখতে পাচ্ছি দুটোই সমান কি নয়। তাহলে দেখো এই দুটোর মধ্যে মিল কি আছে? দুটোর মধ্যে এবি এখানেও আছে, এখানেও আছে। তাহলে একটাতে আমাদের পার্থক্য যে এখানে আছে এবি আর এখানে আছে এফ জি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এবি, এবি মানে কিন্তু আবার এডি। তাহলে এখানে তুমি এডির সঙ্গে তুলনা করে দেখতে পারো যে এখানে তোমার এখান থেকে এই পর্যন্ত এডি আর এখান থেকে এই পর্যন্ত এফজি। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এফজিটা হচ্ছে এডির থেকে কি বটে? ছোট। হয়েছে? অথবা তুমি অন্যভাবেও বিচার করতে পারবে যে এবি আর এ এফ এই দুটোই কিন্তু সমান, এবি সমানে কিন্তু এ এফ। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এফ জির সঙ্গে এ এফ এর সম্পর্ক কি? হয়েছে? এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে তুমি বলতে পারবে অবশ্যই যে এ এফ, এ এফটা অবশ্যই এফ জির থেকে বড়। কেন বলো তো? কারণ এটা যদি সমকোণ হয়, এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা লম্ব, লম্ব এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজে সবচেয়ে বড় বাহু একটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এ এফটা সবসময় এফ জির থেকে কি হবে? বড় হবে। আবার দেখো যেহেতু এটা রম্বস, তাহলে এ এফও যা আর এ বিও তা। তাহলে এখানে তুমি বলতে পারবে যে এ বি গ্রেটার দেন কিন্তু এফ জি, এবি গ্রেটার দেন এফজি। তাহলে এই এবির মানটা যদি এফজির চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে, কারণ এ দুটো এবি তো মিল আছে। আর এ দুটোর মধ্যে দেখো এবিটা এফজির চেয়ে বড়, এখানে যেটা আমরা প্রমাণ করলাম। তার মানে অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাবে রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি, কিন্তু এখানে বলা আছে সমান, তার মানে এটা হয়ে যাবে ফলস। দেখো আমরা চলে যাব 4 নম্বর অঙ্কটাতে, যে প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে দেখো একটা বৃত্ত, এই বৃত্তটা আমি ধরে নিয়েছি ব্যাসার্ধটা আর, তোমরা লিখবে ধরি ব্যাসার্ধ সমান আর। তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই আর। আর কি বলা আছে? ব্যাস, ব্যাস কত? কারণ এটা যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে ব্যাসটা হয়ে যাবে 2 আর। তাহলে 2 পাই আর আর 2 আর এর অনুপাত, অনুপাত মানে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, কোনো অসুবিধা নেই। তা দেখো 2 আর আর 2 আর কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার পাই। পাই কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা, এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে 22/7, ঠিক আছে। তার মানে লক্ষ্য করে দেখো যে কি বলা আছে যে প্রত্যেকটি বৃত্তের পরিধি মানে 2 পাই আর আর ব্যাস 2 আর, এই দুটোর দৈর্ঘ্যের অনুপাতটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে তোমার ট্রু, কারণ এটা ওটাই বলা আছে প্রশ্নতে যে পরিধি এবং ব্যাস অনুপাতটা নির্দিষ্ট সংখ্যাই হবে, আমাদের নির্দিষ্ট সংখ্যাই পাওয়া যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে ট্রু। দেখো 3 নম্বরের যে 1 নম্বর অঙ্কটি আছে সেখানে কি আছে? 10টি পেনের ক্রয় মূল্য যা, 4টি পেনের বিক্রয় মূল্য তাই। তাহলে আমরা ধরে নিলাম 4টি নয়, এটা 8টি বটে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে প্রতিটি পেনের বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে বলো দেখি 8টি পেনের তোমার বিক্রয় মূল্য কত হবে? 8টি পেনের বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 8x টাকা, ঠিক আছে। তাহলে এই 8টি পেনের বিক্রয় মূল্যটাই আবার বলছে 10টা পেনের ক্রয় মূল্য। তাহলে তোমরা বলতে পারো যে অতএব 10টি পেনের ক্রয় মূল্য কত? তাহলে 10টি পেনে তোমার ক্রয় মূল্য হয়ে যাবে 8x টাকা, তাই তো। তাহলে বলো তো একটি পেনের ক্রয় মূল্য কত? একটি পেনের ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 8x/10 এত টাকা। তাহলে যদি কাটাকাটি করা হয় তাহলে 2 4 8 আর 2 5 10, অর্থাৎ 4x/5 টাকা। এখন লক্ষ্য করো যে একটি পেনের বিক্রয় মূল্য হচ্ছে x টাকা আর একটি পেনের ক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। তাহলে লাভ কত? তাহলে লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিতে হয়। তাহলে বিক্রয় মূল্য তোমার দেখো এখানে আমরা ধরেছিলাম x, আর ক্রয় মূল্য একটির পেয়ে যাচ্ছ 4x/5,
তাহলে এটাকে আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে 5x থেকে 5x থেকে 4x গেল x/5 এত টাকা। ঠিক আছে, তাহলে তোমরা কি বলতে পারবে? অতএব তোমাকে কি বের করতে বলেছে এখানে, যে শতকরা লাভ কত। হ্যাঁ, তাহলে শতকরা লাভ কি করে আমি বলতে পারি? তাহলে তুমি বলতে পারো অতএব x টাকাতে লাভ, x টাকায় লাভ কত, x/5, x/5 টাকা। অতএব 1 টাকায় লাভ x/5 ডিভাইডেড বাই x। ঠিক আছে, অতএব 100 টাকায় লাভ, তাহলে 100 টাকায় লাভ সমান কত হয়েছে? দেখো এখানে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে তুমি এখানে 1/5 লিখবে ইন্টু 100। হয়েছে, ইকুয়াল টু তুমি করতে পারো 5×20 কত, 5×20 100। হয়েছে, তার মানে তোমার, আচ্ছা তাহলে এটা 20 হলো। কিন্তু একটা জিনিস দেখো আমরা ভুল করেছি, কি বলতো, এখানে তোমাকে লিখতে হবে যে এক্স টাকায় লাভ নয়, সবসময় লাভ কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। আমরা কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপর লেখার চেষ্টা করেছিলাম। দেখো বিক্রয় মূল্যটা এক্স বলা আছে, একটি পেনের ক্রয় মূল্য হচ্ছে 4x/5, তাহলে তুমি এখানটাতে এক্স না লিখে তুমি লিখবে 4x/5। এটা হচ্ছে 4x/5, তাহলে 4x/5 টাকা লাভ হচ্ছে x/5। 1 টাকায় কত আর 100 টাকায় কত। আচ্ছা, তাহলে এখানটা তোমাকে একটু আমি ক্যালকুলেশনটা ঠিক মতো করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে x/5 ডিভাইডেড বাই 4x/5, 4x/5। ঠিক আছে, আচ্ছা তাহলে 100 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ কত লিখবে 100 টাকায় লাভ। দেখো এখানে 5গুলো কেটে যাচ্ছে, এসগুলো কেটে যাচ্ছে, এখানটা 1/4 থাকছে, একটু হিসাব করে দেখে নেবে, ইন্টু 100 ইকুয়াল টু কত, 25 টাকা। হয়েছে, অর্থাৎ লাভটা হচ্ছে তোমার এখানে 25%। তুমি লিখতে পারো অতএব লাভ সমান হচ্ছে 25%। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমরা কি করছিলাম। আমরা এখানে দেখিনি, আমরা বিক্রয় মূল্যের উপরে হিসাবটা করে নিচ্ছিলাম, কিন্তু লাভ সবসময় বের করতে কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তার মানে তোমাকে দেখো একটি পেনের বিক্রয় মূল্য আমরা ধরেছিলাম x টাকা, কিন্তু একটি পেনের ক্রয় মূল্য আমরা পেয়েছি 4x/5, তাহলে হিসাবটা কিন্তু x এর থেকে হবে না, হিসাবটা কি থেকে হবে, ক্রয় মূল্য থেকে হিসাবটা হবে। অর্থাৎ 4x/5 টাকায় লাভ হচ্ছে x/5। দেখো x/5 টাকা লাভ পেয়েছি, 1 টাকায় কত আর 100 টাকায় কত, সেই হিসাবে তোমার লাভটা দেখো চলে আসছে 25%। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো রাশিবিজ্ঞান থেকে দেখো 3-এর 2 নম্বরের যে কোশ্চেনটি আছে, যে শ্রেণী সীমা 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84 আর 85 থেকে 89। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে শেষ হচ্ছে 74 সেখানে কিন্তু শুরু হচ্ছে না, অর্থাৎ একটা করে গ্যাপ রেখে দিল। তার মানে যদি এরকম গ্যাপ থাকে তোমরা নিশ্চয়ই জানো, তখন আমাদের শ্রেণী সীমানা বলে একটি তোমাদের ছক করতে হবে। ঠিক আছে, গ্যাপটা কত, 74 থেকে 75 1-এর গ্যাপ আছে না, তাহলে ওই 1টাকে তুমি 2 ভাগে ভাগ করবে, তাহলে কত পেয়ে যাবে, 0.5। এই 0.5 সংখ্যাটা 70 থেকে বিয়োগ করবে, তাহলে কত হয়ে যাবে বলো তো, 70 থেকে বিয়োগ করলে হয়ে যাবে 69.5, আর এই 74-এর সঙ্গে যোগ করে দেবে 0.5টা, তাহলে এটা হয়ে যাবে তোমার 74.5। একই রকমভাবে এটা কত, 75 থেকে যদি বিয়োগ করা হয় তাহলে তুমি পেয়ে যাবে 74.5, আর 79-এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে এটা হবে 79.5। 80 থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে পাবে 79.5, আর 84-র সঙ্গে তুমি যদি যোগ করো তাহলে পেয়ে যাবে তুমি 84.5। 85 থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে পাবে 84.5, আর 89-এর সঙ্গে যদি যোগ করো তাহলে পাবে 89.5। এবার তুমি লক্ষ্য করে দেখো আর কিন্তু গ্যাপ বলে কিছু থাকছে না, কারণ 74.5-এ শেষ হচ্ছে, 74.5-এ শুরু হচ্ছে। সুন্দরভাবে আমরা শ্রেণী সীমানাটা তৈরি করতে পারলাম। এরপর পরিসংখ্যাগুলো দেওয়া আছে তোমার, প্রথমেরটায় দেওয়া আছে 3, তারপরটায় দেওয়া আছে 4, তারপরেরটায় দেওয়া আছে 5, তারপরটায় দেওয়া আছে 8। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বলেছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানেই হচ্ছে যে ওই শ্রেণীর পরিসংখ্যা, তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে, 3, তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যাটা তুমি লিখলে, ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে তুমি লক্ষ্য করে দেখো যে 74.5 থেকে 69.5টাকে তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু 5 পাবে। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখো আগেরটা তুমি যদি বিয়োগ করতে, যদি শ্রেণী সীমা ধরে যদি করে দাও তাহলে 74 থেকে 70 বাদ দিলে 4 হয়ে যেত, তখন কিন্তু ভুল হয়ে যেত। তার মানে তোমার শ্রেণী সীমানা বের করে নিতে হবে, তখন দেখবে গ্যাপটা দেখো 1 বেড়ে যাচ্ছে, কারণ দেখো এদিকে আমি 0.5 বাড়িয়েছিলাম, ডান দিকে 0.5 বাড়িয়েছিলাম, এদিকে কমিয়েছিলাম, মানে এই সাইডে গেল, আবার এইদিকেও 0.5 তোমার বেড়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 1 বাড়লো। সেই একটাই দেখো এখানে তুমি পাচ্ছ যে 74.5 থেকে 69.5 বাদ দাও, দেখো 5 পাবে। তাহলে 3/5 এটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে তোমার হয়ে যাবে 0.6। তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। দেখো একটা ত্রিভুজের ছবি তোমার কোশ্চেনে দেওয়া আছে, ABC ত্রিভুজ, যেখানে ডিটা
হচ্ছে তোমার এডিটা হচ্ছে তোমার উচ্চতা ত্রিভুজটার, ঠিক আছে, উচ্চতা মানে সবসময় লম্ব হয় তোমরা জানো। আচ্ছা, এটার মান দেওয়া আছে এবার এইচ মিটার, তাহলে এইচ এর মানটি তোমাকে নির্ণয় করতে বলেছে, উচ্চতা এইচ মিটার, এটা নির্ণয় করো। হ্যাঁ, ত্রিভুজটি উচ্চতা তোমাকে এইচ মিটার বলে দেওয়া আছে, সেই এইচটি তোমাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে ত্রিভুজের উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 20 আর উচ্চতাটা হচ্ছে তোমার এইচ। তাহলে এই ক্ষেত্রফলের মানটিও আবার দেওয়া আছে, এটা সমান হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 10 20 কেটে যাচ্ছে, তার মানে 10 এইচ সমান হচ্ছে 96। তার মানে তুমি এখান থেকে এইচ এর মানটি পেয়ে যাবে 96/10 ইকুয়াল টু 9.6, ঠিক আছে। তার মানে ত্রিভুজটার যেটা উচ্চতা সেই উচ্চতাটা হয়ে গেল 9.6 মিটার। তোমরা লিখবে নিচে অতএব ত্রিভুজটির উচ্চতা 9.6 মিটার, ঠিক আছে। দেখো তোমাদের 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 8 সেন্টিমিটার। তাহলে দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য আমরা এখানে একটি 8 সেন্টিমিটারের বাহু আমরা টেনে নিয়েছি, 8 সেন্টিমিটারের বাহু, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 8 সেন্টিমিটার লিখে দিলাম। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বলেছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটি 30 ডিগ্রি কোণ কিন্তু এঁকে নিতে হবে। তার জন্য আমরা কি করেছি যে একটি প্রথমে রেখাংশ নিয়ে নিয়েছি, তারপর তুমি চাঁদার সাহায্যে এখানে 30 ডিগ্রি বসিয়ে 30 ডিগ্রি বসিয়ে দেখো একদম নিচের থেকে 0 10 20 30 করে মেপে এখানে একটা পয়েন্ট দিয়ে পরে এটার সঙ্গে তুমি যুক্ত করে দিলেই তুমি 30 ডিগ্রি কোণটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 30 ডিগ্রি কোণটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এটা করলে তুমি বরং এখানে লিখে রাখবে যে এটা সমান হচ্ছে তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এরপর তোমার কী করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে। ত্রিভুজটা অঙ্কন করার জন্য তোমার একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি তুমি যে কোনো মাপের বাহু রেখাংশ আর কি নিলে এখান থেকে তুমি 8 সেন্টিমিটার কেটে নেবে, এখান থেকে তুমি 8 সেন্টিমিটার কেটে নেবে। 8 সেন্টিমিটার কেটে দেখো আমরা এখানে 8 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। এরপর তুমি এখানে কি করবে, 30 ডিগ্রি কোণটাকে আঁকার জন্য তুমি এখানে কি করবে, এই যে কোণটা যেটা আছে এই কোণটার উপরে তুমি একটা যে কোনো চাপ নেবে। যে কোনো চাপ নিয়ে তুমি এখানে ওই চাপটিকে তুমি নিয়ে নিলে। এরপর এটাকে তোমাকে মেপে নিতে হবে। কোণের যেটা পেট সেই কোণের পেটটিকে তুমি এখানে মেপে নিলে। দেখো এখানে আমরা এটাকে মেপে নিলাম, এটা হচ্ছে এটা দিয়ে এখান থেকে তোমাকে এটাকে কেটে নিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার ওই 30 ডিগ্রি কোণটা আমার এখানে চলে আসলো। নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের ভিডিওতে হয়তো অতটা পরিষ্কার আসবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। এটা নিলাম, 30 ডিগ্রি কোণটা হয়ে গেল, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে। এরপর তোমার কাজ হচ্ছে এখানে আরেকবার তোমাকে ওই যে 8 সেন্টিমিটার যেটা আমরা নিয়েছিলাম সেই 8 সেন্টিমিটারটা নিয়ে ওই বাহুটার দিকে কেটে দিতে হবে, ঠিক আছে। এই যে 8 সেন্টিমিটার নিয়েছি আমরা, এই 8 সেন্টিমিটারটাকে নিয়ে আমরা এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। তারপরে দেখো এই দুটোকে আমরা এখানে জয়েন করে দেবো, তাহলে ত্রিভুজটা পাওয়া গেল। এবারে এই ত্রিভুজের সমান তোমার কী করতে হবে, কি একটা আয়তক্ষেত্র, এটাই বলা আছে। তাহলে তোমার কী করবে, যে বাহুটার এই ত্রিভুজটা যদি আমরা নাম দিয়ে দিই ABC, তাহলে দেখো এই বিসিটা হয়ে যাচ্ছে তোমার ভূমি। এখন এই বিসিটাকে তোমরা কী করবে, সমদ্বিখণ্ডিত করে নেবে, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করা হয় তাহলে কি করতে হয়, অর্ধেকের মোটামুটি এটা হচ্ছে তোমার অর্ধেক, তার চেয়ে অল্প পরিমাণে বেশি নিয়ে আমি যদি চাপগুলোকে নিয়ে নিই তাহলে দেখো এখানে তুমি অর্ধেকটি পেয়ে যাবে, ঠিক আছে। দিয়ে এটার সঙ্গে তুমি এটাকে জয়েন করে দাও, তাহলে নিচের যে ভূমি হলো সেই ভূমিটা সমদ্বিখণ্ডিত করা হলো, ঠিক আছে। এরপর তোমার কি কাজ হবে, এরপর হচ্ছে যে উপরে একটি তোমাকে সমান্তরাল অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। সমান্তরাল অঙ্কন করার অনেক রকম প্রসেস আছে, তার মধ্যে আমি নিচে একটা প্রসেস তোমাকে বলে দিচ্ছি। তুমি কি করবে, এই যে নিচের যে বাহুটা আছে না, এই নিচে যেটা 8 সেন্টিমিটার বাহুটা, এই 8 সেন্টিমিটার বাহুটাকে তুমি কি করবে, এখান থেকে মাপবে। মেপে পরে এই যে এ আছে যেটা এ, সেই এ থেকে তুমি কেটে নেবে, ঠিক আছে। তাহলে এ থেকে আমি কি করলাম, এ থেকে এটা কেটে নিলাম, এ থেকে কিন্তু। এবার তুমি কি করবে, দেখো তাহলে এই যে নিচের যে বাহুটা এটা মাপটা নিয়ে আমরা কি করলাম, উপর থেকে কেটে দিলাম। আর এই পাশের যে বাহুটা এটা তো 8 সেন্টিমিটারই আমাদের, ঠিক আছে। এই 8 সেন্টিমিটার নিয়ে পরে তো আমরা কি করলাম, এইখান থেকে আমরা কেটে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নিচেরটা নিয়ে আমরা এ থেকে কাটবো আর এই এবিটা নিয়ে আমরা সি থেকে কাটবো, অর্থাৎ বিসির মাপ নিয়ে আমরা এ থেকে কাটছি আর এবির মাপ নিয়ে আমরা সি থেকে কাটছি। তারপরে এই এর সঙ্গে এটাকে আমরা জয়েন করে দেবো। এটাকে জয়েন করে দিলে তোমরা কিন্তু যেটা ভূমি সেই ভূমির একটি সমান্তরাল সরলরেখা
পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবারে এই সরলরেখাটা তোমরা কি করবে, একটু বর্ধিত করে দেবে, যাতে করে এই যে আমরা আগে যে সমদ্বিখণ্ডিতটা এঁকেছি, যেটা আমরা সমদ্বিখণ্ডকটা এঁকেছিলাম, তার সঙ্গে এটা কিন্তু ছেদ করে যাবে। ঠিক আছে, এরপর তোমার কাজ হচ্ছে যে এখানে ছেদ করলো, এরপর তোমার এই যে মিডিল পয়েন্ট থেকে সি এর একটি তুমি মাপ নেবে। এই সি এর মাপ নিয়ে পরে তোমরা এই যে যেখানে ছেদ করেছিল এই বিন্দুটা থেকে এটা কেটে নেবে। তাহলে এই সি এর সঙ্গে যখন তুমি এটাকে জয়েন করে দেবে, তখনই তুমি পেয়ে যাচ্ছ আমার যেটা টার্গেট ছিল আয়তক্ষেত্র আঁকা, সেই আয়তক্ষেত্রটা আমরা এঁকে ফেললাম। এর নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম দিচ্ছি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হয়ে যাচ্ছে এফ। তার মানে তোমার ত্রিভুজটার নাম ছিল এ বি সি, এটা সমান হয়ে যাচ্ছে আয়তক্ষেত্রটার নাম দেখো, এটা সমান আয়তক্ষেত্র কত, সি ডি ই এফ, সি ডি ই এফ। ঠিক আছে, দেখো তোমাদের লাস্ট একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে বহুভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া থাকতে হয়, সেটা দেওয়াও আছে। দেখো, তো শ্রেণীটা দেওয়া আছে তোমার 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এরকম একটা গ্রাফ পেপার নিয়ে তোমরা এরকম করে একটি এক্স অক্ষ, এরকম করে একটি ওয়াই অক্ষ টেনে নেবে। তারপরে তুমি এখানে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ লিখে নেবে। তারপরে দেখো যেভাবে বলা আছে 0 থেকে 5, এর দেখো 0, তারপরে 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত দেওয়া আছে। তার থেকে একটি বাড়তি ঘর নিতে হয় 35, আর এদিকেও একটি বাড়তি ঘর নিতে হয় -5, কারণ এখানে 0 শেষ ছিল, তার আগে হচ্ছে -5। আচ্ছা, এদিকে হচ্ছে শ্রেণী, এদিকে হচ্ছে পরিসংখ্যা। তো পরিসংখ্যাগুলো দেখো 4, 10, 24, 12, 20, 8 আছে। যদি আমরা ওইগুলো নিতাম, অরিজিনালি এক একক করে নিয়ে নিতাম, তাহলে হয়তো ছবিটা একটু ছোট হতো। তাই আমরা কি করছি, যে ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর প্রতি দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, অর্থাৎ ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের প্রত্যেকটি প্রতি দুটি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি। অর্থাৎ সোজা কথা, যে 2 ঘর গেলে তোমাকে 1 ধরতে হবে। আর এই দিক বরাবর কি নিয়েছি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান 1 একক, অর্থাৎ 1 ঘর গেলেই আমরা 1 একক ধরেছি। কারণ দেখতে পাচ্ছি এখান থেকে এটা 5, এখান থেকে এটা 10, মানে সব 1 1 করে নেওয়া আছে। তার মানে লক্ষ্য করো যে এইদিকে প্রতি 2 ঘর গেলে 1 নেবো, আর এদিকে প্রতি 1 ঘর গেলে 1 নেবো। এরকম করে তোমার প্রথমে এটাকে সাজিয়ে নেবে। তারপর তোমরা কি করবে, যে 0 থেকে 5-এর মধ্যে দেখো পরিসংখ্যাটা আছে 4, তাহলে 4 মানে থেকে নিশ্চয়ই তাহলে 2 ঘর গিয়ে 1 যদি হয়, তাহলে 4 নির্ণয় 8 ঘর গেলে তোমাদের 4 ঘর যাওয়া হবে। তাহলে 8 ঘর মানে দেখো এইটা হচ্ছে 8, তাহলে এখানে 8 মানে তুমি দেখো এইখানে 8টি পাচ্ছ। ঠিক আছে, তাহলে ওই 8 যেই করে তোমাকে একটি আয়তক্ষেত্র এঁকে নিতে হবে, এটা হলে সুবিধা হয়। দেখো একটি আমি আয়তক্ষেত্র এঁকে নিলাম, তাহলে প্রথমেরটি আমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 5 থেকে 10-এর মধ্যে গিয়ে কত, 10 বলা আছে। তাহলে 10 মানে তোমাকে এখানে 20 যেতে হবে। তাহলে 20 মানে বুঝতে পারছি এই পর্যন্ত যেতে হচ্ছে। তাহলে 20 মানে দেখো এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে এইরকম একটা ব্যাপার, এইখানে একটি এরকম আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 20। এরপর তোমার যেটা 10 থেকে 15, তুমি কোশ্চেনে দেখো 10 থেকে 15 আছে 24, 24 মানে হচ্ছে 48 ঘর। 48 ঘর মানে আমি গুনে গুনে যাবে, 48 ঘর মানে তোমার কত হচ্ছে, এরকম যদি পুরো গুনে গুনে যাও, তাহলে তুমি একদম দেখো এই টোটালটা আমার ছিল 50, দু ঘর উপর দিক থেকে 2 ঘর বাদ দিও, তাহলে তো 48 হয়ে গেল। তাহলে এখানে তোমার 48 ঘর হলে হবে তোমার এইটা। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 48। আচ্ছা, তাহলে 48 মানে তোমার দেখো এরকম করে সুন্দর একটা আয়তক্ষেত্র তুমি পেলে। আচ্ছা, তারপর আছে 12 আছে, দেখো 12 মানে তাহলে তোমার 24 ঘর যেতে হবে। 24 ঘর মানে দেখো এই পর্যন্ত গেলে হচ্ছে 20, 20-র পরে আরও 4 ঘর, মানে এখানে 8 ঘর। অর্থাৎ দেখো এই 30-এর উপর দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দাও নাকি। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার বলা আছে 12, মানে তোমাকে 24 ঘর যেতে হবে। 24 ঘর মানে এই পর্যন্ত হচ্ছে আমার কত, এই পর্যন্ত আমার কত হয়ে যাচ্ছে, 10 ঘর নাকি। আচ্ছা, মোট যেতে হবে তোমাকে 15 থেকে 20-এর মধ্যে যেতে হবে তোমাকে 12, 12 মানে তোমাকে 24। আচ্ছা, 24 মানে দেখো এইটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 10, 20, 20 পরে আরও তুমি 4 ঘর যাবে। 4 ঘর যাবে মানে তোমার হয়ে যাচ্ছে কত, 1 2 3 4, 4 মানে তোমার এরকম সোজা গিয়ে তোমার এরকম জায়গায় দেখো পড়ে যাচ্ছে। তাহলে এটাকে টানো। আচ্ছা, আর একবার আমি দেখে নিই। 12 আছে, 12 মানে হচ্ছে 24, 24 মানে দেখো এই পর্যন্ত আমি যাচ্ছি কত, 10, এই পর্যন্ত হচ্ছে 10 20, আর এখানে 4 ঘর, 4 ঘর তুমি গেলে তাহলে তুমি 24 হয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী। হ্যাঁ, এটা মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু 12 ঘর গেলাম। ঠিক আছে, এরকম করে 1 2
3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। পরেরটা আছে তোমার 20। 20 মানে তোমার কত বলো তো? 20 মানে কিন্তু 40। 40, আচ্ছা 1 2 3 4, এখানে হচ্ছে 40। তাহলে এখানে তুমি পাবে এই পর্যন্ত। হুম, আচ্ছা তোমাদের যদি মনে হয় যে আমরা এক এক করেই নেবো, তাহলে তোমরা এক এক করেও নিতে পারো, এটা কিন্তু পুরোটা নয়, এই পর্যন্ত বটে। আচ্ছা আমাদের এটা একটু টেনে ফেললাম, 25-এর ঘরটা এই পর্যন্ত হবে। হুম, আচ্ছা এটা কিন্তু নয়। হুম, এই যে এই পাশটা এখানটা একটু টানা গেল, এটা এটা বাদ চলে গেল। আচ্ছা এবার তোমার 25 থেকে 30, 25 থেকে 30 হচ্ছে 8, 8 মানে হচ্ছে 16 ঘর। 16 ঘর, 16 ঘর মানে দেখো এটা হচ্ছে 10, আর এখানে তোমার 6 ঘর গেলেই হবে। 6 ঘর, 6 ঘর তো মানে 8, 8 আছে, 8 মানে তো ডবল হয়ে যাচ্ছে, কারণ এখানে 2 ঘর যাওয়া মানে 1 ঘর যাওয়া হচ্ছে। তাহলে দেখো 8 ঘর তো 1 2 3 4 5 6 7 8, এইটা বরাবর, ঠিক আছে। মানে উপর দিক থেকে একটা বাদে গুনে গুনে ঠিক দেখে নেবে। হুম, তাহলে দেখো এই পর্যন্ত হচ্ছিল তোমার কত? এই পর্যন্ত হচ্ছিল 20। আচ্ছা আমাদের যেতে বলেছে 8, 8 মানে হচ্ছে তোমার 16, 16 মানে উপর দিকে 4টা ঘর বাকি রয়ে যাবে আর কি, সোজা কথা। তাহলে এই জায়গাটা আসছে নাকি, 1 2 3, না এই জায়গাটা আসছে, এই জায়গাটা দেখো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর বাকি থেকে গেল, তাহলে তোমার এই জায়গাটা পেয়ে যাচ্ছ তুমি 16। আচ্ছা তাহলে এইটা হলো তোমার 8, 8 মানে আমি 16 ঘর গেলাম, দিয়ে এবারে এটাকে তোমার কি করলাম, জয়েন করলাম। তাহলে তুমি দেখো এখানে আয়তক্ষেত্রগুলো পেয়ে গেলে। এরপর তোমার কিন্তু করতে বলেছে কি, তোমার করতে বলেছে পরিসংখ্যা বহুভুজ। তোমার কাজ হচ্ছে এখানে যতগুলো আয়তক্ষেত্র আছে তার মিডিল পয়েন্ট তোমাকে নিতে হবে। মিডিল পয়েন্ট তুমি নিচ্ছ, প্রত্যেকটার মিডিল পয়েন্ট নিচ্ছ, ঠিক আছে। তাহলে মিডিল পয়েন্টগুলো নিলে, মিডিল পয়েন্টগুলো নেওয়ার পরে দেখো এখানে মিডিল পয়েন্ট। আর একটা কাজ করতে হয় যে শেষে যেটা বাড়তি নিয়েছিলাম তারও মিডিল পয়েন্ট নিতে হবে, এইদিকে যেটা বাড়তি নিয়েছিলাম তারও আমরা মিডিল পয়েন্ট নিলাম, দিয়ে পরে মিডিল পয়েন্টগুলোকে তুমি যোগ করে দাও, ব্যাস তাহলে তোমার বহুভুজ অঙ্কন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা দেখো সুন্দরভাবে তুমি যদি এটাকে জয়েন করে দাও তাহলে তুমি পেয়ে যাবে পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। দেখো এরকম করে তোমরা কিন্তু এটা উড পেন্সিলে করবে, তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এটাকে পেনে করার চেষ্টা করছি। উড পেন্সিলে দেখা যাচ্ছে না ঠিক মতো। তাহলে এখানে যতগুলো তোমার আয়তক্ষেত্র আছে সেই তত আয়তক্ষেত্রের মাথা অর্থাৎ মিডিল পয়েন্টগুলোকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে দেখো একটি আঁকা বাঁকা অংশ তুমি পাচ্ছ, মানে ছবি পাচ্ছ, যেটাকে কিন্তু আমরা বললাম কি, যেটাকে আমরা বলছি যে পরিসংখ্যা বহুভুজ। দেখো সুন্দরভাবে দেখো একটা এম এর মতন পাচ্ছ না, সেটাই হচ্ছে তোমার পরিসংখ্যা বহুভুজ। এইভাবে তোমরা এঁকে, ঠিক আছে, বাকি অঙ্কগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে স্কুলে জমা দেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত।